ঢাকার ভুলে যাওয়া পরিকল্পনা অডিট ট্রেল। ঢাকা এক সময়ের জল, খাল, নদী ও মাঠে ভরা শহর, যা আজকে হয়ে উঠেছে বিশ্বের এক ব্যস্ততম মেগাসিটি। কিন্তু খুব কমেই আমরা জানি এই মেগাসিটির ভিত্তি গড়ার সময় এক গভীর পরিকল্পনামূলক চিত্র ছিল, একটি নকশা যা অনেকাংশে ভুলে যাওয়া বা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। এই ভিডিওতে আমরা ঢাকার পুরাতন, প্রায় ভুলে যাওয়া নগর পরিকল্পনাগুলোর ইতিহাস ও রহস্য উন্মোচন করব। প্রাচীন ঢাকার রূপ, অর্গানিক গ্রোথ। ঢাকার ইতিহাস শুধু আধুনিক ম্যানহ্যাটনের মতো সোজা রাস্তা বা গ্রিড পরিকল্পনায় তৈরি হয়নি। প্রাচীন সময়ে, বিশেষত মুঘল শাসনকালে, শহর গড়ে ওঠে খুবই অর্গানিকভাবে। মানে পরিকল্পিত গ্রিড নকশা কম ছিল এবং রাস্তা, বাগান, খাল ও নদীই ছিল শহরের প্রাণ। তৈমুরি সময় থেকে ঢাকার নদী ও খাল সিস্টেম ছিল শহরের মূল ধরন। জলপথ ছিল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জল নেটওয়ার্ক শহরকে রূপ দিত এক জীবন্ত জলবন্ধন হিসেবে, যা পরে নগরায়নের সময় অনেকটাই হারিয়ে গিয়েছে। স্যার প্যাট্রিক গেটসের প্রথম প্রকল্প 1917 সালে ব্রিটিশ নগর পরিকল্পনাবিদ স্যার প্যাট্রিক গেটস ঢাকার জন্য প্রথম একটা টাউন প্ল্যান তৈরি করেন। গেটস তার পরিকল্পনায় বিশেষভাবে জোর দিয়েছিলেন ঢাকার জলসম্পদ, নদী, খাল ও জলাধারগুলো সংরক্ষণের দিকে। তার পরিকল্পনার লক্ষ্য ছিল শহরকে শুধু বাড়ি বা রাস্তা দিয়ে গড়ার পরিবর্তে একটি জীবন্ত ও পরিবেষ্টিত পরিবেশ হিসেবে গঠন করা, যেখানে পানি, পরিবেশ এবং মানুষের জীবন একসাথে সমন্বিত থাকবে। কিন্তু বাস্তবতা এমন ছিল না যে তার পরিকল্পনা পুরোপুরি গ্রহণ করা হয়। অনেক অংশ অনুসরণ করা হলেও গেটসের মূল দৃষ্টিভঙ্গির বড় অংশ ভবিষ্যৎ শহরায়নের ধাপে হারিয়ে গিয়েছিল। প্রথম মাস্টার প্ল্যান 1959। ঢাকার প্রথম কম্প্রিহেন্সিভ মাস্টার প্ল্যান তৈরি করা হয় 1959 সালে। এই পরিকল্পনায় কাজ করেছিল ব্রিটিশ সংস্থা মিনোপ্রিয়, স্পেন্সলি ও ম্যাকফারল্যান। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল প্রায় 320 বর্গমাইল এলাকা, যা শুধু ঢাকার কেন্দ্রই নয় বরং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, টঙ্গী ও অন্যান্য এলাকা পর্যন্ত বৃদ্ধি করেছিল। পরিকল্পনাটি 20 বছরের জন্য তৈরি করা হয়েছিল, প্রায় 1959 থেকে 1979, এবং পরিকল্পনাকরা অনুমান করেছিলেন যে এই সময়ের মধ্যে ঢাকার জনসংখ্যা বাড়বে। পরিকল্পনাটি বিভিন্ন জোন বা অংশ ভাগ করে তৈরি করা হয়েছিল: আবাসন এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্প এলাকা এবং এমন জায়গা যেখানে খোলা জায়গা রাখা হবে। তারা দুটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করেছিল: উঁচু তলায় তৈরি করার জন্য জমির অভাব, বিশেষত বন্যার পানি আসতে পারে এমন নিম্ন এলাকা; পুরাতন কেন্দ্রীয় ঢাকা অঞ্চলে জনসংঘনতা, খুব ভিড় এবং কম জায়গায় মানুষের ঘনত্ব বেশি। এসব সমস্যার সমাধানে পরিকল্পনায় জোনিং এবং যোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রস্তাব করা হয়েছিল। বাস্তবায়ন ও সীমাবদ্ধতা। যদিও পরিকল্পনা ছিল দৃষ্টিকোণতাত্ত্বিক এবং ভবিষ্যৎ চাহিদা অনুযায়ী পরিকল্পিত, কিন্তু বাস্তবায়নে বেশ সীমাবদ্ধতা ছিল। 19 শতাংশ পরিকল্পিত হলেও শহরের দ্রুত জনবৃদ্ধি এবং অপ্রত্যাশিত প্রবৃদ্ধি পরিকল্পনায় অনুমান করার হারের চেয়ে অনেক বেশি ছিল। 1881 সাল পর্যন্ত পরিকল্পনায় যেসব দৃষ্টিভঙ্গি ছিল, বিশেষত জলাধার ও খালের সংরক্ষণ, সেগুলি পুরোপুরি রক্ষা করা যায়নি। আরও বড় সমস্যা ছিল পরিকল্পনাগত স্থিতাবস্থা। পরিকল্পনা তৈরি করার পরে তা নিয়মিত পর্যালোচনা ও সংশোধন করার কার্যকরী প্রক্রিয়া ছিল না। তার ফলে পরিকল্পনাগুলি অনেক সময় স্ট্যাটিক হয়ে পড়ত, মানে পরিকল্পনা করা হলেও বাস্তবে শহরের পরিবর্তনশীল চাহিদা ও বাস্তবতা তার সাথে তাল মিলাতে পারত না। পরিকল্পনা বনাম বাস্তবতা একটি রাজনৈতিক ও সামাজিক প্রতিফলন। ঢাকার পরিকল্পনা তাদের শুরুর নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রেখেছিল, কিন্তু উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতা অনেক সময় সেই দৃষ্টিভঙ্গিকে ছাপিয়ে যায়। নগর পরিকল্পনায় শুধু ফিজিক্যাল ডেভেলপমেন্টই ছিল না, এটি একটি সামাজিক প্রক্রিয়া ছিল, যেখানে মানুষের জীবন, তাদের বসবাসের প্যাটার্ন এবং সামাজিক সংহতি সবকিছু মিলিয়ে ভাবা হয়েছিল।
কিন্তু প্রকল্পগুলোর প্রণয়নকারীরা প্রায় সময়ের সাংস্কৃতিক সংজ্ঞায়ন বা সাধারণ মানুষের চাহিদাগুলোর গভীরতা পুরোপুরি বোঝাতে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া প্রকল্পগুলির বাস্তবায়ন প্রক্রিয়ায় স্থানীয় সংস্থা ও ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব দেখা দিয়েছিল। অনেক সময় শিল্প স্থাপন, রেসিডেন্সিয়াল জোন, ওয়াটারফ্রন্ট ইত্যাদি পরিকল্পনা সামাজিক ও প্রশাসনিক বাধার কারণে পুরোপুরি গঠন করা যায়নি। আধুনিক ঢাকা ও ভুলে যাওয়া নকশার চ্যালেঞ্জ। ঢাকার প্রথম মাস্টার প্ল্যান এবং স্যার প্যাট্রিক গেটসের পরিকল্পনার পরে শহরটি ধাপে ধাপে আধুনিকায়নের পথে এগোতে থাকে, কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনার সাথে মেলেনি। 1971 সালের মুক্তিযুদ্ধের পর এবং স্বাধীন বাংলাদেশের শুরুর সময় থেকে শহরের জনসংখ্যা এবং অর্থনৈতিক কার্যক্রম বিস্ফোরিতভাবে বৃদ্ধি পেতে থাকে। 1980-এর পর পরিকল্পনা পরিবর্তন ও সম্প্রসারণ। 1980-এর দশকে ঢাকা শহরের জন্য নতুন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়। নতুন পরিকল্পনায় শহরের সম্প্রসারণ, শিল্প ও বাণিজ্যিক এলাকা, নতুন আবাসিক জোন এবং গুরুত্বপূর্ণ রোড নেটওয়ার্ক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। কিন্তু এই পরিকল্পনা বহু ক্ষেত্রে কাগজেই সীমিত থাকলো, কারণ জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং আবাসনের চাপ পরিকল্পনার পূর্বানুমানকে ছাপিয়ে গেল। জলাভূমি ও নদী সংকট। পুরান ঢাকার নদী ও খালগুলো যেমন বুড়িগঙ্গা, তুরাগ এবং ধলেশ্বরী শহরের প্রাথমিক নকশার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে অপ্রত্যাশিত নগর সম্প্রসারণ, অনিয়ন্ত্রিত দখল এবং দখলদারিত্বের কারণে এই জলপথগুলো ক্রমে শুকিয়ে যায় বা দূষিত হয়ে পড়ে। রিভারফ্রন্ট বা ওয়াটারফ্রন্টের পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি, ফলে ঢাকার বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে, যা আজকের নগর পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি। পুরান ঢাকার হারানো সৌন্দর্য। ওয়ারি, ধোলাইঘাট, শাহবাগ এবং অন্যান্য পুরান এলাকা এগুলো গড়ে উঠেছিল পরিকল্পিত প্লট এবং সুসংহত রাস্তা নেটওয়ার্ক দিয়ে। ওয়ারির মতো এলাকায় প্রথম দিকে সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট প্লট বিক্রি করা হতো এবং তাদের 3 বছরের মধ্যে বাড়ি নির্মাণের শর্ত ছিল। কিন্তু দ্রুত নগর সম্প্রসারণ এবং জনসংখ্যার চাপের কারণে একতলা এবং খোলা প্লটগুলো ক্রমে মাল্টি স্টোরির ভবনে পরিণত হয়েছে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপত্য যেমন কাঠের জানালা, উঁচু ছাদ, কোর্টইয়ার্ড এবং জলাধার এইসব অনেকটাই হারিয়ে গেছে। আধুনিক ঢাকার পরিকল্পনাও বাস্তবতার ফারাক। নতুন পরিকল্পনা অনুযায়ী শহরের বিভিন্ন এলাকা জোন ভিত্তিকভাবে নির্ধারণ করা হয়। আবাসন, বাণিজ্য, শিল্প ও সবুজ এলাকা আলাদা করার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবে শহরের দ্রুত বৃদ্ধির কারণে এই জোনিং কার্যকরভাবে পালন করা যায়নি। উদাহরণস্বরূপ, শিল্প এলাকা অনেক সময় আবাসিক অঞ্চলে ঢুকে গেছে, যা জীবনযাত্রার মান এবং পরিবেশ দূষণ উভয়কেই প্রভাবিত করছে। পরিবহন ও রোড নেটওয়ার্ক চ্যালেঞ্জ। ঢাকার পরিকল্পনাগুলোতে সড়ক নেটওয়ার্কে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছিল, কিন্তু নগরের অস্বাভাবিক বৃদ্ধি এবং অপ্রত্যাশিত যানবাহনের চাপ সঠিকভাবে মোকাবিলা করতে পারেনি। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর ওপর অনেক সেতু তৈরি করা হয়েছে, কিন্তু যানজট আজও শহরের একটি বড় সমস্যা। মাস্টার প্ল্যান অনুযায়ী থাকা খাল ও জলপথগুলোকে কাঁচামাল বা ময়লা ফেলার জায়গা বানানো হয়েছে, ফলে জলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। জনসংখ্যা ও বস্তি প্রসার। ঢাকার জনসংখ্যা আজ 20 মিলিয়নেরও বেশি। শহরের পূর্ব পরিকল্পনার তুলনায় এই সংখ্যাটি কয়েক গুণ বেশি। ফলে বস্তি এলাকা বৃদ্ধি পেয়েছে এবং অনিয়ন্ত্রিত বসবাসের কারণে স্যানিটেশন ও বন্যা নিয়ন্ত্রণের সমস্যা দেখা দিয়েছে। পুরনো পরিকল্পনায় থাকা খোলা জায়গা, পার্ক এবং রিক্রিয়েশন স্পেস এখন প্রায় শেষ পর্যায়ে, যা শহরের জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে। পরিকল্পনার হারানো শিক্ষণীয় দিক। ঢাকার ইতিহাস আমাদের দেখায় যে একটি শহরের পরিকল্পনা শুধু কাগজে থাকা একটি নকশা নয়, বরং তা বাস্তবায়নের জন্য সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক সহায়তা থাকা আবশ্যক। পুরান ঢাকার জলপথ, খাল এবং পরিকল্পিত রাস্তা নেটওয়ার্ক, যা স্যার প্যাট্রিক গেটস এবং প্রথম মাস্টার প্ল্যানের অংশ ছিল, আজ অনেকটাই হারিয়ে গেছে। তবে এই ইতিহাস আমাদের শেখায় যে শহরের পরিকল্পনায় প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রাকে সমন্বিতভাবে ভাবা জরুরি। আজকের ঢাকায় নগরায়ন, যানজট, দূষণ ও বন্যা নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুরানো নকশার অনুসরণ করলে হয়তো অনেক সমস্যার হ্রাস পেত। উদাহরণস্বরূপ, রিভারফ্রন্ট সংরক্ষণ, খাল ও জলাধার রক্ষণাবেক্ষণ এবং গ্রিড ভিত্তিক রাস্তা নেটওয়ার্ক এগুলো শহরের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারত। নতুন মাস্টার প্ল্যানগুলো এখন ডিজিটাল ও জিআইএস ভিত্তিক। এগুলোতে পূর্ব পরিকল্পনার শিক্ষা ব্যবহার করে শহরের স্থায়িত্ব এবং পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করা সম্ভব। উপসংহার: ঢাকার নগর পরিকল্পনার ইতিহাস আমাদের শেখায় একটি শহরের পরিকল্পনা কখনোই কেবল ফিজিক্যাল কাঠামোর উপরে নির্ভর করে না। এটি মানুষের জীবন, প্রাকৃতিক সম্পদ, অর্থনীতি ও সামাজিক কাঠামোর সাথে সমন্বয় করে তৈরি করতে হয়।
পুরানো মাস্টার প্ল্যান, স্যার গেটসের উদ্যোগ এবং পুরান ঢাকার নকশা আমাদের জন্য একটি মূল্যবান শিক্ষা। আজকের আধুনিক ঢাকা যদি আরও টেকসই, পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব হতে চায়, তবে এই ভুলে যাওয়া পরিকল্পনার শিক্ষা ভুলে যাওয়া যাবে না।